মাননীয় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ 2। আপনার সময় 30 মিনিট। মাননীয় স্পিকার, গতকাল আমাদের এই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সদস্য এম কে আনোয়ার সাহেব আমাদের বাজেট সম্বন্ধে কিছু কথা বলেছেন। বলতে গিয়ে আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি অন্তত এটুকু বলেছেন যে এই সরকারের সময়ে সঞ্চয় বেড়েছে, কিন্তু বিনিয়োগ বাড়ে নাই। আমি তাকে বলতে চাই যে আমাদের স্টেডি 30% সঞ্চয় আমাদের 4-5 বছর পর্যন্তই বেড়েছে। আপনাদের সময় যে সঞ্চয় ছিল কখনো 24, কখনো 25, কখনো 26, সর্বোচ্চ ছিল 28। তাতে তিনি বলেছেন যে সঞ্চয় বাড়ে নাই, কিন্তু ব্যাংক ঋণের কথা বলেছেন, আর বলেছেন যে আমাদের বিনিয়োগ বাড়ে নাই। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ কমেছে, কিন্তু এই কথাটি বলবো, আমি আশা করেছিলাম তিনি বলবেন যে সরকারি ক্ষেত্রে 1.5% আমাদের বিনিয়োগ বেড়েছে। আজকে প্রথম আলোর যে নিউজ, আমি আশা করি তার দৃষ্টি আকর্ষণ করেছে, তারা বলেছে বিদেশি বিনিয়োগ 14% বেড়েছে। এইটা আমাদের আওয়ামী লীগেরও না, এম কে আনোয়ার সাহেব আপনারও না, আমারও না। এটা হচ্ছে আনঘাট জাতিসংঘ থেকে বাণিজ্য এবং এর উপরে যারা করেন, আমি আপনার অবগতির জন্য পরে শোনাচ্ছি। বাংলাদেশি বার্ষিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই আবারও $100 কোটি সীমা ছাড়িয়েছে। 2012 সালে বাংলাদেশে 129 কোটি 25 লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। আশা করি আপনারা কথাটা কানে নেবেন। শুধু তাই না, কিন্তু এখানেও বলেছে যে প্রতিবেদনে বলা হয় বিশ্বের অন্যান্য স্বল্পোন্নত দেশের বিদেশি বিনিয়োগ প্রবৃত্তি ঋণাত্মক হলেও বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম, আমরা ঋণাত্মক নয়। এবং একথাও বলেছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। আপনার দিকে তাকালে আপনার গায়ে কাটা লাগে যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় দেশ যেখানে ফরেন এক্সচেঞ্জ আজকে এফডিআই বেড়েছে, ভারতের পরেই তার স্থান। সুতরাং এটা আমার কথাটা আপনারই কথা। সুতরাং বাংলাদেশে বিনিয়োগ এসেছে কোথায় কোথায় আপনি জানতে চান তাও বলে দিতে পারি। বাংলাদেশের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে টেলিযোগাযোগ ও পোশাক খাতে, এরপর রয়েছে ব্যাংক, জ্বালানি ও কৃষিখাত। আলোচ্য সময়ে টেলিযোগাযোগে 37 কোটি 39 লাখ। আনটাডের প্রতিবেদন অনুসারে 2012 সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে মালয়েশিয়া থেকে, এরপর যুক্তরাষ্ট্র, মিশর, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, হংকং ও সুইজারল্যান্ড। বিশ্বে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ আকৃষ্টকারী দেশ চীন, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তৃতীয় বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু মধুর সাহেব আমার প্রতি সবসময় সংবেদনশীল। এরকম অনুভূতিপ্রবণ বন্ধু পাওয়া খুবই বিরল, এবং আমি এই ভাগ্যবান লোক। তিনি সেদিন আমার প্রতি সহানুভূতিশীল হয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আমাকে যাতে এটা পোর্টফোলিও দেওয়া হয়। আমি তার জন্য তার কাছে কৃতজ্ঞ। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আসি বিষে দংশিনী যারে। আসি বিষে আমারে ধ্বংসিছে আর ওনারে ধ্বংসিছে, সেটা কি? আমিও তার উল্টা করে বিরোধী দলের নেত্রীর কাছে আহ্বান জানাতে চাই, মাননীয় বিরোধী দলের নেত্রী, আপনি এত উদার হয়ে আমার বন্ধু মওদুদ আহমেদকে
নোয়াখালীবাসী তাকে বাতিল করলো, আপনি বগুড়া এসে নিয়ে এসে চলে এসেছেন। যে সিটটাতে সালাউদ্দিন কাদের চৌধুরী বসতো সেই সিটে তাকে সরিয়ে আপনি বসিয়েছেন, আপনার পক্ষে প্রক্সি দিচ্ছেন, কিন্তু আপনি তাকে একটা পোর্টফোলিও দিলেন না। আমি এর জন্য বড়ই দুঃখিত। বিশ্বাস করে এটা ডেপুটি লিডার পদ দেন, এটা পতাকা টতাকা উড়াক না হয়। মধুর সাহেব একটা জিনিস সবাই মানবেন, উনি লিখতে গেলে সত্য কথা বলেন, অন্তত হাফ ট্রুথ বলেন। লিখতে গেলে হোল ট্রুথ, বলতে গেলে পার্শিয়াল ট্রুথ। এই কারণে যদি আপনি গোসা করেন তাহলে আপনি তার কেসটা বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমি বাজেট সম্বন্ধে খুব দীর্ঘ আলোচনা করতে চাই না, তবে এটুকু বলতে চাই যে আমাদের সময়ে যে অর্থনৈতিক অর্জনের যে মূল কথাটি হচ্ছে, শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন এটি মধ্য আয়ের দেশে পরিণত করার। এই কাজটি কেউ কোনোদিন করতে পারেন নাই। সেই মধ্য আয়ের দেশের দিকে আমরা এই মন্দাশীল পৃথিবীতেও আমরা 6-এর উপরে আমাদের স্টেডি গ্রোথ রেখেছি। আমার বন্ধু মধুর সাহেব সেদিন বলেছেন যে আমি বলেছিলাম তারা 6-এ উঠতে পারেন নাই, তিনি দেখিয়েছেন 6। আমি যে কথাটি বলেছিলাম আমার বোধহয় তিনি ভুল বুঝেছেন, যে তারা 6-এ উঠলেও ওই যে পিচ্ছিল বাসের মধ্যে মানর যেভাবে উঠে, কখনো 6-এ উঠতেন, কখনো 5-এ নামতেন, কখনো 4-এ গেছেন, কখনো আবার 6-এ গেছেন। আর আমাদের এই বিশ্বমন্দার পরেও আমরা স্টেডি 6-এর উপরে আমাদের গ্রোথ। এবারও আমরা বলেছি যদি ভুট্টা বোড়ো ইত্যাদি যদি যোগ হয় তাহলে আমরা প্রায় 7-এ চলে যাব। আপনারা 7-এর উপরেই যেতাম যদি এই 6 মাস অকারণে আপনারা এই স্ট্রাইকার এগুলা যদি অবরোধ এবং উপর্যুপরি হরতাল না দিতেন তাহলে সেটাও হতো। মাননীয় স্পিকার, বিশ্বের 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক অর্জন। শেখ হাসিনা এই সরকার অমর হয়ে থাকবে যে বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক অগ্রগতির তালিকায় কয়টি দেশ আছে, সেই দেশের মধ্যে বাংলাদেশ 5ম স্থান অধিকার করে আছে এবং স্টেডিলি আছে, এবং এই স্থান তারা ক্রমেই চালিয়ে যাবে। মাননীয় স্পিকার, আরেকটি অর্জন কর্মসংস্থান এবং শ্রম আয় বৃদ্ধির মাধ্যমে 1,60,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে তারা উদ্ধার করেছেন। এজন্য আজীবন এই সরকারকে মানুষ মনে রাখবে। এত বড় অর্জন আমাদের জীবনে কোথাও হয় নাই। আমি আশা করব এই সরকারের সংযত মুদ্রানীতি মাধ্যমে মুদ্রাস্ফীতিকে তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, ফলে দ্রব্যমূল্যের দাম লাগামহীন হয় নাই। সর্বোচ্চ বৈদেশিক রিজার্ভের রেকর্ড কেবলমাত্র মহাজোট সরকারের শেখ হাসিনা সরকারই হয়েছে। আজ বোধহয় 15.4 বিলিয়নে চলে গেছে। এটা আপনারা উপর দিকে তাকাইলে টুপি পড়ে যাবে, বুঝছেন? এটা এত বড় সর্বোচ্চ রিজার্ভ। মাননীয় স্পিকার, তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে আগেও বলেছিলাম, এখনো বলতে চাই, রুগ্ন পুঁজি বাজারকে যদি জাগিয়ে তুলতে হয় এটা প্রণোদনা দেওয়ার জন্য 5,000 কোটি টাকার একটা বিশেষ ফান্ড আপনি দেন। আর একটা আমার দাবি, ওনার কাছে আগেও বলেছিলাম এখনো বলেই যাব, যে সঞ্চয়পত্র এটি মধ্যবিত্তের সম্পদ, সঞ্চয়পত্রটাকে করমুক্ত করেন। এ দুটাই আমার মূল বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে তথা সারা বিশ্বে বাংলাদেশ আবার হেডলাইন হয়েছে। জাতীয় কর্পোরেশনের নির্বাচন 4টি হয়েছে। এই নির্বাচনটি এত অবাধ এবং সুষ্ঠু হয়েছে, সবাই আশাবাদী হয়ে উঠেছে। আমাদের প্রধানমন্ত্রী আপনাদের অভিনন্দনও দিয়েছেন। সকল
কর্পোরেশনের মেয়ররা একে অন্যকে মিষ্টি খাইয়েছে, পরাজিতরা বিজয়ীর বাড়িতে, বিজয়ীরা পরাজিত, এই ধরনের পরিবেশ কেউ সৃষ্টি করতে পারে নাই, এই সরকারই সৃষ্টি করেছেন। আপনারা পার্লামেন্টে ফিরে এসেছেন, একটা চমৎকার পরিবেশ বজায় আছে। এর মধ্যে 11 দিন পরে হঠাৎ আমাদের বিরোধী দলের নেত্রী এসে হঠাৎ এক বক্তৃতা করে বললেন নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন অবাধ হয় নাই, কারচুপ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা স্তম্ভিত হয়ে গেছি, হতবাক হয়ে গেছে মানুষ। হ্যাঁ, রাজনীতিতে মেকাইবেলিজম তো কিছু হবেই, গুয়েবেলিজম কিছু হতে পারে, তার একটা লিমিট থাকা উচিত। আমি জানি না তিনি এই কথা বলে আমাদের এই সংসদের বিরোধী নেত্রী হিসাবে তার প্রতি মানুষ আর কতটা আস্থাশীল থাকবে আমি জানি না। আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রী যখন অভিনন্দন তাদের জানিয়েছিলেন, আমি আশা করেছিলাম বিরোধী দল থেকে উঠে বলবেন তারাও নির্বাচন কমিশন, এই নির্বাচনে আপনারা 4টি সিটে জয়ী হয়েছেন। উনি বলেন দেখি এটা নাকি কারচুপি হয়েছে, কারচুপি না হইলে কি হইতো, উনি কি 4টা কর্পোরেশনের জায়গায় 5টা জিতে যাইতেন নাকি, আরেকটা বাইরে যেত। এই ধরনের অধিক কথা আমরা আশা করি। মাননীয় স্পিকার, এখন এই নির্বাচনে আপনারা যেমন 4টায় জয়ী হয়েছেন, এই নির্বাচনে নির্বাচন কমিশনও জয়ী হয়েছে। তারা প্রমাণ করেছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার শক্তি তারা রাখে। সেই সঙ্গে এই সরকারও প্রমাণ করেছে যে তারা কোন রকম হস্তক্ষেপ ছাড়া অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়। আমি বুঝি কেন আমাদের বিরোধী দলের নেত্রীকে 11 দিন পরে এই কথা বলতে হইল। কারণ কিছু লোক আছে, আমি তাদের নাম বলতে চাই না, গিয়ে ওনারা কইছে ম্যাডাম আমরা তো কর্পোরেশনও জিতলো, তত্ত্বাবধায়ক তো আমরা হাইরা চাইতেছি। মানুষ কয় তাইলে তো এই সরকারের সময় নির্বাচন ভালোই হয়, নির্বাচন কমিশন হয়। তখন ম্যাডাম থেকে ওইটা বলে তাইলে কি কইতে হইব, বলে আপনি এটা বলে দেন, এটা নির্বাচন কারচুপি হয়েছে। এইটা আমরা আশা করি। মানুষ আশা করেছিল, আপনারা সংসদে এসেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আপনাদের কি চিন্তা, কি রূপরেখা আপনারা বলেন। হাইকোর্টে যখন সুপ্রিম কোর্টে মামলা হলো, সেটা নিয়ে আবার একটা নতুন কাহিনী আমি টকশোতে শুনি। আপনারা কেউ কেউ প্রচার করেন যে এইটা নাকি আমরা সবাই মেনে নিয়েছিলাম, যেমন নেত্রী আইসা এটা উল্টে দিচ্ছে। আমি এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই। আমাদের কমিটির সদস্য, মাননীয় সদস্য আমির হোসেন আমু সাহেব আছেন, জনাব তোফায়েল সামেদ আছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে প্রধানমন্ত্রী যখন আমাদের কমিটির সামনে গিয়েছিলেন, তখন একটি মাত্র রায় আমাদের সামনে ছিল। সেই রায় ছিল এই যে সামরিক শাসনের আমলে সংবিধানের উপরে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবটি অবৈধ। সেই অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করছিলাম। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সামরিক প্রশাসকরা আনেন নাই, সেই হেতু এটাও রয়ে গেছে, এটাও আমরা সমর্থন করেছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যখন আরেকটি জাজমেন্ট আসলো যে না, একই সঙ্গে নির্বাচিত প্রতিনিধি এবং অনির্বাচিত প্রতিনিধি, আমাদের সংবিধান অনুযায়ী সকল অনির্বাচিত সরকার অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক রায় দিয়ে দিল। তখন আমাদের কি করার ছিল? আমরা কমিটিতে আহ্বান করলাম, আপনাদের 2 জন সদস্য ছিল যে আপনারা আসেন, বসেন। আর তারা একটা অবজারভেশন দিয়ে দিলেন যে যদি পার্লামেন্ট মনে করে 2 টার্ম রাখতেও পারে। সঙ্গে সঙ্গে আপনারা জানিয়ে দিলেন কি, দাঁড়াই করেন, আমরা খায়রুল হকের ইয়েতে অধীনে আমরা নির্বাচন করব না। সবাই এসে বললেন জাজমেন্টে যে না, জুডিশিয়ারি আর আপনারা ইনভলভ করেন না। সুতরাং আমরা কমিটিতে অপেক্ষা করলাম, কে জানি কুবুদ্ধি দিল বিরোধী দলের নেত্রীরে, ওইখানে যায় না, লেজিটিমেসি পাইয়ে যাবে, আসলেন না। আমরা অপেক্ষা করলাম পার্লামেন্টে, প্রধানমন্ত্রীও বক্তৃতা করলেন যে আসেন, পার্লামেন্টে যদি যুক্তিসঙ্গত ন্যায্য দাবি হয় আমরা আলোচনা করব। আপনারা পার্লামেন্টে আসলেন না। সুতরাং যা হওয়ার তাই হলো। কি হলো? আমরা আবার 72-এর সংবিধানে ফিরে গেলাম। 72-এর সংবিধানের বইটি আমার কাছে আছে।
মাননীয় স্পিকার, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হয়েছে, আমার মাননীয় সদস্য বলছেন অন্তর্বর্তী সরকারকালীন সরকার এই কনস্টিটিউশনে নাই। আমাদের এই সরকার, আমরা একটি শব্দ, একটি দাড়ি, একটা কমা পর্যন্ত আমরা সংবিধানে সংশোধন আনি নাই। 72 সালে যা ছিল তাই চলে এসেছে। 72 সালে জননেত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তিনি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য হলেও রাজনীতি করতেন না। তিনি সংসদের গণপরিষদের সংসদের সদস্য ছিলেন না। আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব তখন এটার চেয়ারম্যান ছিলেন। তিনি বঙ্গবন্ধুরে বোঝাইছেন, তিনি আমাদেরকে বোঝাইয়া এই প্রভিশন অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা তিনি রেখেছেন এবং সেটা আজও আছে। 72 সালে পাশ হয়েছে, কেউ তো এর বিরুদ্ধে একটি কথা বলে নাই। 73 সালেও কথা বলে নাই, তখন 74 সালেও তো কেউ এর বিরুদ্ধে একটি শব্দ বলে নাই। এই সংবিধান অনুযায়ী 73 নির্বাচন হয়েছে। সুতরাং এটা নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না। হ্যাঁ, এটা তখন বিএনপি নামক কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে পয়দা হয় নাই। তখন জগদল নামে নাকি আরেকটি দল কনস্টিটিউশনের জন্য আসছিল, তাও ছিল না। 75-এ বঙ্গবন্ধু হত্যা করার পরই আজকে যে 75 পরবর্তী রাজনীতি অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সামরিক শাসনের রাজনীতি নিয়ে আসছেন। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা, এর মধ্যে শেখ হাসিনা আসেন না, এসেছে গণপরিষদ করেছে, গণপরিষদের ড্রাফট কমিশন হিসেবেও করেছে। আমি দেখে আশ্চর্য হই যে ফাউন্ডার ফাদার না, দি চেয়ারম্যান অফ দ্যাট কমিটি, যিনি এটা করেছেন, তিনি আজকে তার ওন বিবি বেবিকে তিনি গলা টিপে মারতে চাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, তারপরেও আমাদের প্রধানমন্ত্রী আপনাদের একটা প্যাকেজ ডিল দিয়েছেন, বলছেন ঠিক আছে আসেন কথা বলি, আমরা একটা অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে চাই উইদিন দি ফ্রেমওয়ার্ক অব দি কনস্টিটিউশন। সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতা হতে পারে। তিনি বলেছেন আসেন, আপনারা যদি নির্দলীয় না মানে সর্বদলীয় করতে চান, ঠিক আছে, আপনাদেরকে আমি সরকারে নিয়ে দেব, আসেন আলোচনা করি, আপনারা কিভাবে আসতে চান। এটা কি রিপ্রেজেন্টেশন প্রপোর্শনাল বেসিস আসতে চান, না জনগণের ভোটের ভিত্তিতে কত পাইছেন সেই অনুযায়ী আসতে চান? বলেন কোন মন্ত্রণালয়ে দিবেন, কিভাবে আপনারা থাকবেন, এ নিয়ে আলোচনা হতে পারে এবং সেই আলোচনার মাধ্যমে সকলে মিলেই আমরা করি। আর চলেন আমরা স্ট্রেংথেনিং অব দি ইলেকশন কমিশন, এটাকে আরো করি। আমাদের সংবিধানে যে স্ট্রেংথেনিং অব দি ইলেকশন কমিশনকে যে অপার ক্ষমতা দেওয়া হয়েছে, বিশ্বের কোন নির্বাচন কমিশনকে দেওয়া নাই। এখন ভোটার লিস্ট, একটি সকলের কাছে গ্রহণযোগ্য ভোটার লিস্ট আছে, আইডেন্টিটি কার্ড আছে, ভাইব্রেন্ট মিডিয়া আছে তার সামনে। আর সেই আপনাদের যুগের যখন চিফ অব মিলিটারিস সেনাপতি হইয়া, রাষ্ট্রপতি হইয়া সামরিক শাসন দিয়ে যে নির্বাচন হা না ভোট করছিলেন, ওই যুগ চলে গেছে। দ্যাট টাইম হ্যাজ গন। বিশ্ব পাল্টে গেছে। এখন নির্বাচনে কারচুপি করার ওই রকমের স্বপ্ন 11 দিন পরে কোয়াব থেকে উঠা বলতে পারেন, এটা মানুষ হাসে। এগুলো মানুষ আমাদের রাজনীতিবিদ সম্বন্ধে আন্ডারস্টিমেট। সুতরাং আমি যেখানে শঙ্কিত, এক একটা দিন যাচ্ছে ক্রমেই কিন্তু আলোচনার পথের গুরুত্ব হয়ে যাচ্ছে, আমি বলছি না, কিন্তু নেরো হয়ে যাচ্ছে। অতএব এই নেরো হওয়াটা ঠিক হবে না। আপনারা আসেন, আমরা এই ব্যাপারে, এক সংসদ সদস্য তিনি বিল আনলেন, আপনি তাকে আলাপ করতে দিলেন না, হাইকোর্টে মামলা হারলেন, রিভিউ করলেন না, সংসদে আপনার কমিটিতে ডাকলাম আসলেন না, পার্লামেন্টে ডাকলাম আসলাম না। আপনারা কি চান? আপনারা একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চান দেশে? এটি হবে না। আমরা যে সংবিধান সংশোধন করেছি স্পষ্টভাবে বলে দিয়েছি যে ওই
রোজ কিয়ামত পর্যন্ত ইমার্জেন্সি চালানো যাবে না। আমরা যে সংবিধান সংশোধন করেছি কাউকে ডাইকে আইনা সংবিধান অ্যাব্রোগেশন অর সাসপেনশন করা যাবে না। সুতরাং কনস্টিটিউশনাল কন্টিনিউটি দিয়েই নির্বাচন করতে হবে। আমাদের আর্টিকেল 123 অনুযায়ী দুইটা পথ 72 কনস্টিটিউশন বলে দিয়েছে। একটা হচ্ছে যদি সংবিধান ডিসলিউশন হয়, অন দি রিকোয়েস্ট অফ দি প্রাইম মিনিস্টার যদি প্রেসিডেন্ট ডিসলভ করেন, তাহলে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে পরবর্তী 90 দিনের মধ্যে। আর যদি পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে যদি পার্লামেন্ট বাতিল হয়, তাহলে সেটি হবে 90 দিন পরবর্তীতে। সুতরাং এই পরবর্তীর সময় কিন্তু আর বেশি দিন নাই। অক্টোবরের একটা বিশেষ তারিখের মধ্যে 5 বছর যখন শেষ হয়ে যাবে, তখন পার্লামেন্ট বাতিল হয়ে যাবে। তখন কনস্টিটিউশনাল অথরিটি থাকবে দুইজন, একজন মহামান্য রাষ্ট্রপতি আর হচ্ছে প্রধানমন্ত্রী থাকবেন, সংসদ থাকবে না। সুতরাং যাই আমাদের সমস্যার সমাধান করতে হয় সংসদকে নিয়েই করতে হবে, সংসদের মধ্যেই করতে হবে, সংসদ দ্বারাই করতে হবে। সুতরাং আমরা আর সময় নষ্ট না করে আপনাদের এই সম্বন্ধে যদি কোনো বক্তব্য থাকে আপনারা বলেন, আসেন আমরা আলোচনা করি। যে আলোচনা সংসদের মধ্যে হতে পারে, সংসদের বাইরে হতে পারে। সুতরাং শেখ হাসিনা একটি জায়গায় তিনি আপসীন, আওয়ামী লীগ একটি জায়গায় আপসীন। আমরা কোনদিন ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষমতায় আসি নাই, আসবো না। এটা আওয়ামী লীগের ইতিহাস নয়, এটা বঙ্গবন্ধু কন্যার ইতিহাস নয়। আমরা গণতন্ত্রে জয় পরাজয় আছে, তা নিয়েই আমরা চলেছি। সুতরাং একটি কথাতে আমরা আপসীন, সাংবিধানিক কন্টিনিউটি থাকবে, এইখানে কোনো আপোষ হবে না, এবং সেই অনুযায়ী দেশে পরিবর্তন আসবে। আপনারা কি আপনাদের আবদার না, তাহলে আমরা ইলেকশন করব না। কি করবে? আমরা বয়কট করব। আরে বয়কট করবেন, এটা কি আপনাদের একলা মনোপলি? আপনি খালি বয়কট করবেন, আপনি খালি বয়কট করে কি করবেন? বয়কট করে কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম, শূন্যতা সৃষ্টি করব। বলে তারপরে কি হইব? তারপরে পানি ঘোলা হইব, ঘোলা হইলে তারপরে মাছ শিকার করুক। আইসা যাবে কেউ, আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের জন্য পরম সুযোগ আনিয়েছে। আমরা বলবো যে আমি আপনাদের রাষ্ট্রপতি হইলাম, আর আমরা বলবো আলহামদুলিল্লাহ। ওই দিন চলে গেছে। ওই স্লোগান একটার জায়গায় 3টা করছে। সুতরাং রাতারাতি ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন, ওই দিন নাই। আপনারা বয়কট করবেন বলতেছেন, বয়কট আপনারা করতে পারেন, আর কেউ বয়কট করতে পারে না। আপনি বয়কট করবেন কি? না, অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন আমি বয়কট করব। আওয়ামী লীগ যদি কয় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আমরা বয়কট করব, তখন কি হবে? এরপরেও যদি না হয়, আপনি বলেন আমি ইলেকশন করব না, না করলে এই ইলেকশন ক্রেডিবল হবে না। অনেক বুদ্ধিজীবীরা দাঁড়ায় গেলেন, বেশ তো আপনি ইলেকশন করলেন না, ক্রেডিবল হইল না। আওয়ামী লীগ করলে আমিও করব না। তারপরে অবস্থাটা কি মধু সাহেব? বইটা দেখেন দেখি। তারপরে সংসদ নাই, থাকে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, মনে রাখেন হিসাব কইরা। তারপরে থাকে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা। সংসদ নাই। আপনি আমি 100 বারও যদি একমত হই, আমাদের এই কিতাবে হাত দেওয়ার কারো কোনো অবস্থান নাই। তখন আর ওই মন্ত্রিসভায় আপনি যদি সারাদিনও চিৎকার করেন, আপনাকে নিয়ে আর প্রধানমন্ত্রী করার কোনো অবস্থা যায় না। সুতরাং তত্ত্বাবধায়ক যে শিশু মারা গেছে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার এসে গেছে, এই মরা গাছে ফুল ফুটানো যাবে না। তাহলে রাজনীতিতে গোলাঘাট করতে পারেন। আমি বলতে চাই, আপনারা ওই শূন্যতায় নেবেন না। আপনারা খেলতে জানেন, আর কেউ জানে না, এইটা ভাবার কোনো কারণ নেই। যেভাবে আজকে কর্পোরেশন নির্বাচন হয়েছে, এই একইভাবে আমরা জাতীয় নির্বাচন করতে চাই। জাতীয় নির্বাচনে
আমাদের যে ইলেকশন কমিশন হয়েছে তারা প্রমাণ করেছে। আরো যদি আপনাদের কথা থাকে এই আইনটা পরিবর্তন করা, নতুন ভাবে কি কি ক্ষমতা তাদের দেওয়া যায়, আমাদের সংবিধানে আছে 126-এ পরিষ্কার ভাবে। সে ভাষাটা কি? অল এক্সিকিউটিভ পাওয়ারকে বলে দিছে উইল হ্যাভ টু বি এট দি কল অফ দি ইলেকশন কমিশন। এটাই এক্সিকিউটিভ পাওয়ার আইদার ভেস্টেড উইথ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেক্রেটারি, নো, সবাই রেসপেক্টিভ অফ এভরিথিং। সুতরাং নির্বাচন কমিশনের আমাদের সংবিধানে যেভাবে লেখা আছে, এটা ভারতীয় সংবিধানে ভাবে নাই, কানাডিয়ান সংবিধানে নাই, অস্ট্রেলিয়ান সংবিধানে নাই। আরো যদি মনে করেন আমরা আইন করে আরো কিছু সংবিধানকে, ইলেকশন কমিশনকে স্ট্রেংথেনিং করা প্রয়োজন, আসুন আমরা বিলে করি, করে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করব। এটা আমরা সকলেই চাই। না হলে আপনি করলেন না, আমিও করলাম না, তখন কি হবে? সংসদও নাই, রাষ্ট্রপতি কি করবে? রাষ্ট্রপতি যদি ইচ্ছা করলে অন্য কোন সংসদ নাই, হাইকোর্টের পরামর্শ লইয়া এই সংসদকেই যদি জীবিত করে ফেলায়, তখন কি করবেন আপনারা? এটা ভাইবা দেখলেন। রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টের বুদ্ধি লইয়া, ওই মন্ত্রিসভা লইয়া যদি চালায়া যায়, আপনি তো আরেকটা সংসদ উপর থেকে, গায়েবী সংসদ আসতে পারবে না, নিচ থেকে আসতে পারবে না। সংসদ জনগণের, সার্বভৌম জনগণ ক্ষমতার মালিক, সেই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই রাষ্ট্র পরিচালনা হবে। তার সমস্ত ক্ষমতার মালিক সংসদ। আপনি বলতে পারেন যে আর্টিকেল 93, অর্থাৎ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অব দি প্রেসিডেন্ট, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অব দি প্রেসিডেন্ট আর্টিকেল 93-তে যেটুকু আছে, সেইটুকু সংবিধানকে স্পর্শ করার অধিকার তাকে দেওয়া হয় নাই। সুতরাং ওইখানে গিয়া আপনার এটা করার নাই। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন জানাবো আপনার অক্টোবরের মাঝখানের মধ্যেই এই একটি গুরুত্বপূর্ণ সেশন চলছে, আলোচনা শুরু করে। আপনার কি চান বলেন? এরপরে না আরেকটা সেশন, এর মধ্যেই আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশকে আজকে যে জায়গায় জননেত্রী শেখ হাসিনা এনে দিয়ে গেছে, সেই জায়গা থেকে আর পেছানো যাবে না, একে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমরা আজকে সারা পৃথিবীর দৃষ্টি বাংলাদেশের দিকে। দক্ষিণ এশিয়ার একটি দেশ, আপনারা এলিয়া তামসা করেন, সংখ্যালঘুদের গিয়া মন্দির ভাঙ্গেন, বুদ্ধদের গিয়া পেগোডা ভাঙ্গেন, গির্জা ভাঙ্গেন, একটা কথা লইয়া তামসা করেন, হরে কৃষ্ণ হরে রাম, আওয়ামী লীগের অপর নাম। একটা কথা মনে রাখছেন, রিলিজিয়ান হ্যাজ গট নো ফ্রন্টিয়ার, রিলিজনের কোন ব্যারিয়ার নাই, এর কোন সীমানা নাই। আজকে এইখানে যে সংখ্যালঘু, সে ওইটা পারইলেই মায়ানমারে গিয়া দেখা যায় বৌদ্ধরা সংখ্যাগুরু। এইখানে যে সংখ্যালঘু, ওই একটু পার হইলেই দেখা যায় ওইখানে সংখ্যাগুরু। সিলনে যান, ইন্ডিয়াতে যান, সব জায়গায় সমস্ত জিনিসটা গুরুত্বের সঙ্গে চিন্তা করে এই কার্ডটা ব্যবহার করার আগে আপনারা বারবার ভাববেন। এটা আপনাদের সবার কাছে প্রত্যাশা। আমরা সবাই দায়িত্বশীল, সবাই মিলেই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমাকে আর 2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। আমার বন্ধু একটি কথা তুলেছেন, তার আমি উত্তর দিতে চাই, 5টা মিনিট দিলেই হবে। যে আমি গণতন্ত্রী পার্টি হিসাবে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর শোক দিবসে আমি আমার দলের, তদানীন্তন দলের অবস্থান থেকে আমি সমর্থন করেছিলাম। আমরা এখনো বলতেছি, সংসদেই বলতেছি, আওয়ামী লীগও জিয়াউর রহমানের মৃত্যু দিবসে শেখ হাসিনা 60 পাউন্ডের একটা কেক চাইটা উল্লাস প্রকাশ করে না। এই কালচার আওয়ামী লীগের নাই। আমরা বলি নাই জিয়াউর রহমানের মৃত্যু দেখা তার বিচার হবে না, সেই কারণে আমরা ইনডেমনিটি আইন পাস করি নাই। এইটা আমাদের সংস্কৃতি, এইটা আমাদের গৌরব।
বরং এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে আজকের মাননীয় মন্ত্রী, আপনি 5 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার বারবার দাঁড়াইয়া বলছেন জিয়াউর রহমান হত্যার বিচার করেন, আমরা সমর্থন দেব। আপনারা জিয়াউর রহমান হত্যার বিচার করতে চান না, আমরা তো কোনোদিন বলি নাই। বরং আমরা যে আপনারাই বঙ্গবন্ধুর হত্যার বিচার নিয়ে ইনডেমনিটি পাশ করেছিলেন, না আরকীয় কারবার, অমানবিক কারবার, অগণতান্ত্রিক কারবার, তাদেরকে পুরস্কার করছেন, তাদেরকে বলছেন কি সূর্য সন্তান, অ্যাম্বাসেডর বানিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তিলে 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 পলে পলে এটাকে জয় করেছেন গণতান্ত্রিক ভাবে। আপনারা যেমন যে রক্তক্ষয় করেছিলেন, তা প্রতি বিপ্লবী শক্তির রক্তপাতের বিরুদ্ধে আরেকটা রক্তপাত করেও ক্ষমতার হাত বদল হতে পারত। কিন্তু আমাদের নেত্রী শান্তির পক্ষে কথা বলেন, গণতান্ত্রিকতার পক্ষে কথা বলেন, আইনের শাসনের পক্ষে কথা বলেন। সেই কারণেই আজকে তিনি তিলে তিলে গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসে এই পরিবর্তন করেছেন। এইখানেই আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বিরোধ। আমরা তো জিয়াউর রহমানের কথা নিয়ে কোনোদিন অশ্রদ্ধা ভরে কথা আমরা বলি নাই, আপনারাই বলেছেন। আবার আমি মধুর সাহেবকে বিব্রত করতে চাই না, বললাম তো তিনি লিখতে গেলে হোল ট্রুথ, বলতে গেলে পার্সিয়াল ট্রুথ বলছেন। তো উনি হাফ ট্রুথ বলা পার্সিয়াল ট্রুথ। উনি বলছেন যে হ্যাঁ আমাদের নেত্রীর এই একটা নেত্রীর 5টা জন্মদিন বড়ই বিব্রত কর। এটা আমিও বুঝি, আপনিও বুঝেন। এই লিয়া রাজনীতি হয় না। রাজনীতির গণতন্ত্রের সংজ্ঞা পৃথিবী জুড়ে পাল্টেছে। গণতন্ত্রের সংজ্ঞা। এখন মূল কথা যেটি আসছে সেটি হচ্ছে যে ডেমোক্রেসি ইজ দ্য ওয়ে অফ লাইফ where the demands of its adherents, certain qualities like tolerance, respect for differing views, and to seek legitimate remedies. আমাদেরকে আজকে আবার গণতন্ত্রের আরেকটি ডেফিনেশন আমি মধু সাহেবকে মনে করিয়ে দিই, এটি অত্যন্ত আধুনিক। সেটি বলছে ডেমোক্রেসিকে বলা হয় এ গভর্নমেন্ট বাই ডিসকাশনস এন্ড ডায়ালগ। আসেন আমরা একে অন্যের মতামতকে টলারেট, ডিফারিং ভিউকে আমরা সম্মান করে আসুন আমরা দেশটাকে বাঁচাই, সংবিধানটাকে বাঁচাই, গণতন্ত্রটাকে বাঁচাই, আর দেশের সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে এগোই। সেই লক্ষ্যে আপনি মুক্তিযুদ্ধ মানবেন আর যুদ্ধ অপরাধীদের বিচার মানবেন না, সেটা হয় না। সুতরাং আমরা বলতে চাই আমাদের সরকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের কাছে নির্বাচনী ইশতেহারে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করতে হলে ওই যুদ্ধ অপরাধীদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। এই সম্বন্ধে কোন ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের পিছপা করানো যাবে না। সুতরাং আমি বিরোধী দলের কাছে এখান থেকে আহ্বান জানাই, সাংবিধানিক ধারা সমুন্নত রাখেন, আসেন আমরা একত্রিত হই, আসেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা একত্রিত হই, আসেন অপরাজনীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের রাজনীতির পক্ষে একত্রিত হই। বাংলাদেশের আজকে সমৃদ্ধির পথে যে বাংলাদেশের অগ্রযাত্রা শেখ হাসিনা করে নিয়ে গেছেন, একে আমরা ফলপ্রসূ করি। আর একটি শেষ কথা বলবো, আমাদের এই দেশের দুর্ভাগা সংখ্যালঘুদের দাবির প্রতি আর একটু মনোযোগী হতে হবে। বারবার ভেস্টেড প্রপার্টি আইন আমরা করি, শেষ সময়ে কোথায় থেকে একটা অদৃশ্য শক্তি এসে পাকিস্তানি ভূতেরা এটাকে নস্যাৎ করে দেয়। এবারও তাই একই অবস্থা। হেবা আইনটি করা হইল, এটারও কোনো কার্যকর হচ্ছে না। এই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে সবাইকেই বিফুল সবসময় করা যাবে না। ধর্মীয় কারণে ওই অপরাজনীতি দিয়ে বেশি দূরে এগোনো যাবে না। আসেন বাংলাদেশকে সারা পৃথিবীতে যেভাবে
গণতন্ত্র চলছে শান্তির পথে, মুক্তির পথে, ঐক্যের পথে, আলোচনার পথে আমরা সমস্যার সমাধান করি। সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর 1, আপনার সময় 8 মিনিট।